আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে আজকের কিশোর বাতায়নের লাইভ জিজ্ঞাসা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আফসানা আমাতুর রাব্বি, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রসায়ন বিভাগ। তোমরা আজকের লাইভ ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যেন তোমাদের আরও বন্ধুরা ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসটি করতে চাচ্ছি। আচ্ছা, এর মধ্যে তোমরা জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে অংশগ্রহণ করছো বা ক্লাসটিতে যোগদান করছো। আচ্ছা, সাউন্ডটি ক্লিয়ারই মনে হচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছো। রাইসুল হাসান, তোমার নামটি সর্বপ্রথম এসেছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবদুল্লাহ রহমান, ওয়ালাইকুম আসসালাম। আবুল বাশার, মার্জিয়া মিশরি, ফাহিম সাকিব, শফিকুল ইসলাম শফিক, রাগিব আশরাফ, লামিয়া তাসনিম, মুস্কান ইসলাম, গুলাফ আহমেদ, তাসমিয়া তাবাসসুম, আশরাফ ইসলাম ফ্রম মিরপুর, জাহাঙ্গীর আলম ময়মনসিংহ থেকে, আচ্ছা রাগিব সিলেট থেকে, ফাহমিদা, আবুল বাশার মুন্সিগঞ্জ থেকে, আচ্ছা মুর্শিদ শাকুরি ঢাকা থেকে। আচ্ছা, অনেকেই জয়েন করেছো। মোহাম্মদ মহসিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোর্শেদুল হক, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, মার্জিয়া খান বরিশাল থেকে। আচ্ছা ঠিক আছে, অনেকেই জয়েন করেছো। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করে দেই। আচ্ছা, আমরা গত ক্লাসে রাসায়নিক বন্ধনের পার্ট 2 করেছিলাম, অর্থাৎ রাসায়নিক বন্ধনের আমরা দুটি ক্লাস করেছি। আজকে আমাদের রাসায়নিক বন্ধনের পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা বলছি যে আজকে আমরা রাসায়নিক বন্ধন এবং তা গঠনের কারণ, আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া এবং সমযোজী বন্ধন গঠনের প্রক্রিয়া জানতে পারবো। আচ্ছা, তার আগে তোমরা গত ক্লাসে যে ক্লাসটি করেছো সেখান থেকে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই। তোমরা আমাকে উত্তরগুলো কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবে। তোমাদের জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, এখানে আমি কতগুলো যৌগমূলকের নাম লিখছি। প্রথমটি সালফেট, তারপরে অ্যামোনিয়া এবং তারপরে লিখেছি ফসফেট। এই তিনটি যৌগমূলকের মধ্যে কোনটি ধনাত্মক যৌগমূলক? আমাকে কমেন্টস করে জানিয়ে দাও। এই তিনটি যৌগমূলকের মধ্যে কোনটি ধনাত্মক যৌগমূলক? আচ্ছা, আমি একটু দেখে নিই। দ্রুত তোমরা অ্যান্সার করে দিবে। তানহা ইসলাম, আই এম ফ্রম চাঁদপুর। নাসিমা আক্তার, বগুড়া। মেহরুন্নেসা ফ্রম ঢাকা। আচ্ছা আচ্ছা, উত্তর করো। তোমরা শুরু করেছো। আশরাফ ইসলাম, আশরাফ ইসলাম। আচ্ছা, আব্দুল করিম উত্তর করেছো। আফসানা শারমিনও তুমি উত্তর করছো। আমি বলেছি ধনাত্মক যৌগমূলক। এই তিনটি যৌগমূলকের মধ্যে কোনটি ধনাত্মক যৌগমূলক? লামিয়া তাসনিম, তোমার উত্তরটি ভুল। হাসিন ইন্তিসার, ঠিক হচ্ছে তোমাদের অ্যান্সার। আবদুল্লাহ রহমান, ফাহিম হোসেন, লামিয়া তাসনিম, তারপরে তানহা ইসলাম। আচ্ছা, আরও উত্তর চাচ্ছি, আরও অনেকের কাছ থেকে উত্তর চাচ্ছি। প্রণব বিশ্বাস, হ্যাঁ অ্যামোনিয়াম। সাদমান সাকিব, অ্যামোনিয়াম। আচ্ছা,
জুনাইদ ইসলাম মজ, তোমার উত্তরটি হয়নি। তুমি গত ক্লাসগুলি অবশ্যই ফলো করবে, তাহলে ইনশাল্লাহ পেরে যাবে। নাফিসা চৌধুরী, অ্যামোনিয়াম। আচ্ছা, হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো। হ্যাঁ, উত্তরটি হচ্ছে অ্যামোনিয়াম যৌগমূলক। এটি হচ্ছে ধনাত্মক যৌগমূলক, আর এই সালফেট এবং ফসফেট হচ্ছে ঋণাত্মক যৌগমূলক ছিল। আচ্ছা, আমার দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে, যেহেতু আমরা বিভিন্ন মৌলের যোজনী শিখেছি এবং যৌগমূলের যোজনীও শিখেছি এবং রাসায়নিক যৌগ গঠনের কিভাবে করতে হয় সেগুলো আমরা গত ক্লাসে শিখেছি, তাহলে তোমরা আমাকে বলে দাও যে ক্যালসিয়াম ফসফেট এর রাসায়নিক সংকেতটি কি হবে? ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেতটি কি হবে? তোমরা আমাকে উত্তর করে জানিয়ে দাও। আচ্ছা, ইসরাত জাহান অ্যামোনিয়াম লিখেছিলে, ঠিক আছে। আল শাহরিয়ার আজাদ, না, তোমার উত্তরটি হয়নি। জাহিদুর রহমান শাওন, উত্তর ঠিক আছে। সাবিনা ইয়াসমিন, তোমার উত্তরটিও ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটির উত্তর দিয়ে দাও ঝটপট। ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত কি? নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, জুনাইদ ইসলাম বরগুনা থেকে বলছো। রেজওয়ান রামিম, রাইসুল হাসান, রাইসুল হাসান, ঠিক আছে। রেজওয়ান ফাহিম, তোমার উত্তর হয়নি। মার্জিয়া খান, না, হচ্ছে না। আব্দুল্লাহ রহমান, না, হয়নি তোমার উত্তরটিও। আচ্ছা, অনেকেই পারছো না। আচ্ছা, ক্যালসিয়াম ফসফেট বলেছি, ক্যালসিয়াম ফসফেট বলেছি। ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত দীপঙ্কর চক্রবর্তী বাপ্পা, হ্যাঁ, ঠিক আছে, তোমার উত্তরটি ঠিক আছে। জুনায়েদ ইসলাম, না, হয়নি। আচ্ছা, ঠিক আছে। ক্যালসিয়াম ফসফেট, আমরা জানি যে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 এবং ফসফেট যৌগমূলকের যোজনী হচ্ছে 3। আমরা এই আগের ক্লাসে বলেছিলাম যে যখন আমরা এইভাবে যৌগ গঠন করব, তাহলে প্রথমে মৌলটি লিখে পরে যদি যৌগমূলক বসে, তাহলে এর যোজনী যাবে ক্যালসিয়ামের কাছে এবং ক্যালসিয়ামের যোজনী যাবে ফসফেটের কাছে। তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 সেটা চলে যাবে ফসফেটের কাছে। ফসফেট যেহেতু নিজে একটি যৌগমূলক এবং অক্সিজেনের পাশে 4 আছে, সেজন্য আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে এই ক্যালসিয়ামের যোজনী 2 এখানে বসালাম এবং ফসফেটের যোজনী 3 সেটা চলে আসবে ক্যালসিয়ামের কাছে। তাহলে ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত হচ্ছে CH3PO4 হোল ব্র্যাকেট 2। এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত। আচ্ছা আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই আমি। লামিয়া তাসনিম, হয়েছে, উত্তর সঠিক হয়েছে তোমার। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পরবর্তী আমি যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, আমি এখানে একটি যৌগ লিখছি। এই যৌগটির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট। এই অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগটিতে নাইট্রেট আয়নের সংখ্যা কত? অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা কত? নাইট্রেট আয়নের সংখ্যা কত? অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা। তোমরা দ্রুত আমাকে অ্যান্সার করে জানিয়ে দাও। আচ্ছা, অনেকে নুরুল হক,
সাভার থেকে, ঠিক আছে। আচ্ছা, আল শাহরিয়ার আজাদ বলছো 3টি। আচ্ছা, আশরাফ ইসলাম 2টি, সমীর দাস না, তাসমিনা তাবাসসুম, ঠিক আছে তোমার উত্তর। সুচরিতা, ঠিক আছে। রুদ্রনীল, ঠিক আছে। আচ্ছা, লামিয়া তাসনিম, ঠিক আছে। জাহিদুর রহমান, না, উত্তরটি হয়নি। অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা বলেছি, নাইট্রেট আয়নের সংখ্যা। আফসানা শারমিন 3। আচ্ছা, মার্জিয়া মিশরি 3। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটি যারা 3 লিখেছো তাদের উত্তরটি সঠিক হয়েছে। অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা 3। যারা 3 দিয়েছো উত্তর, তাদের উত্তরটি সঠিক। কারণ কি, এই নাইট্রেটের সাথে 3 আছে, তাই নাইট্রেট আয়নের সংখ্যা বলছি আমরা 3টি। যদি বলা হতো অ্যালুমিনিয়াম নাইট্রেটে অ্যালুমিনিয়ামের সংখ্যা কয়টি, তাহলে কি হতো, 2টি হতো, কারণ অ্যালুমিনিয়ামের সাথে 2 আছে, আর নাইট্রেটের সাথে যেহেতু 3 আছে, তাই নাইট্রেট আয়নের সংখ্যাও হচ্ছে 3। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা আমাদের রাসায়নিক বন্ধন পার্ট 3-তে চলে যাই। রাসায়নিক বন্ধন কাকে বলে? আমরা এর আগেও বলেছি যে মৌলরা সব সময় যৌগ গঠন করতে চায়, এবং মৌলরা সব সময় চায় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, অর্থাৎ স্থিতিশীল হতে চায়। কেন, কিভাবে তারা স্থিতিশীল হয়? কারণ নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টি বা 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তাহলে সেক্ষেত্রে বাকি মৌলগুলোও চায় নিষ্ক্রিয় গ্যাসের এই ইলেকট্রন কাঠামো অর্জন করার মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে। তাহলে এই যে আমি এখানে কয়েকটি যৌগের নাম লিখি। আমাদের খুবই পরিচিত একটি মৌল সোডিয়াম ক্লোরাইড, তারপরে পানি। এই যে যৌগগুলো আছে, এখানে কি এই মৌলগুলো মিলে একটি যৌগ গঠন করেছে। সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম যৌগ গঠন করেছে, এবং পানি এবং অক্সিজেন মিলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানির অণু গঠন করেছে। তাহলে এই যে এক্ষেত্রে কি হয়েছে, মৌলগুলো তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন দান বা গ্রহণের মাধ্যমে তারা কি বা ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে তারা বিভিন্ন বন্ধন গঠন করে থাকে, এবং এক্ষেত্রে কি হয়, এক ধরনের আকর্ষণ বল তৈরি হয়, এবং এই আকর্ষণ বলের মাধ্যমে বিভিন্ন মৌলগুলো যৌগ গঠন করে থাকে। অর্থাৎ রাসায়নিক বন্ধন কি, এটি বলতে যদি বলা হয় তাহলে আমরা বলবো অণু গঠনকালে যদি পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়, তখন তাকে রাসায়নিক বন্ধন বলে। আবারও বলছি, অণু গঠনকালে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে একে অন্যের সাথে যুক্ত থাকে, তাকে বলছি আমরা রাসায়নিক বন্ধন। তাহলে আমরা বললাম তাহলে রাসায়নিক বন্ধন কি এবং তা গঠনের কারণ কি। এবার চলো রাসায়নিক বন্ধন কত প্রকারের হয়ে থাকে। আমরা আমাদের নবম দশম শ্রেণীতে দেখেছি যে রাসায়নিক বন্ধন 3 ধরনের হয়ে থাকে: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। পরবর্তী উপরের ক্লাসে গেলে আমরা আরও অনেক ধরনের বন্ধন দেখতে পারবো, কিন্তু এই নবম দশম শ্রেণীতে আমরা এই 3টি বন্ধন নিয়েই আলোচনা করব। তবে আজকে আমরা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তাহলে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন একটু আগে আমি লিখেছিলাম 2টি যৌগের নাম, সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এখানে লক্ষ্য করে দেখো যে সোডিয়াম হচ্ছে কি একটি ধাতু, অন্যদিকে ক্লোরিন হচ্ছে অধাতু। আর এখানে কি হাইড্রোজেনও একটা অধাতু, অক্সিজেনও একটি
অধাতু, এই দুটিই হচ্ছে অধাতু। আয়নিক বন্ধনের ক্ষেত্রে ধাতু এবং অধাতু মিলে যৌগ গঠন করে। সোজা কথায় আয়নিক বন্ধন কি এটা বলতে আমরা সোজা কথায় বুঝবো যে ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠন হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। অর্থাৎ আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, আমরা গত ক্লাসে পড়েছিলাম ক্যাটায়ন অ্যানায়ন, মনে আছে কি তোমাদের? কারা ক্যাটায়ন এবং কারা অ্যানায়ন? ধাতুরা বলেছিলাম যে ধাতুরা হচ্ছে ক্যাটায়ন, কারণ ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে। অন্যদিকে অ্যানায়ন হচ্ছে অধাতুরা, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আয়নিক বন্ধনের ক্ষেত্রে প্রথমেই আসবে ধাতু অধাতু, এবং দ্বিতীয় কথা হচ্ছে তারা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান ঘটবে, ইলেকট্রনের ট্রান্সফার ঘটবে, অর্থাৎ স্থানান্তর হবে। তাহলে ইলেকট্রনের আদান প্রদান ঘটে থাকে এখানে। এবং ইলেকট্রন যখন ত্যাগ বা গ্রহণ হবে তখনই কি একটা ক্যাটায়ন তৈরি হবে যখন ত্যাগ হবে, এবং যখন ইলেকট্রন গ্রহণ করবে কোনো মৌল তখন সেটা কি অ্যানায়ন হবে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এই পর্যন্ত তো আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন কাকে বলে সেটা আমরা গত ক্লাসেই শিখেছিলাম। তাহলে আয়নিক বন্ধনে বাড়তি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন করার পরেও মৌলগুলোর মধ্যে এক ধরনের বল তৈরি হয়, আকর্ষণ বল তৈরি হয়, যেটাকে আমরা বলছি যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। যেখানে বিপরীত চার্জধর্মী আয়ন থাকবে সেখানেই কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হয়। তাহলে আয়নিক বন্ধনে যে চারটি শর্ত আছে সেটা কিন্তু আমরা লিখে ফেললাম। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে আয়নিক বন্ধনের যদি চারটি শর্ত বলি, প্রথম শর্ত তারা ধাতু অধাতু হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে তারা ইলেকট্রন আদান প্রদান ঘটবে সেখানে, এবং ইলেকট্রন আদান প্রদানের ফলে অ্যানায়ন ক্যাটায়ন তৈরি হবে। তারপরে হচ্ছে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হবে, যার ফলে কি এই আয়নিক বন্ধন গঠন হবে। আচ্ছা, আমরা একটা উদাহরণের সাহায্যে দিই, তাহলে আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড একটি যৌগ, ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে এই ম্যাগনেসিয়াম কি ধাতু এবং অক্সিজেন হচ্ছে অধাতু। তাহলে এখানে এই যৌগে কোন ধরনের বন্ধন গঠন হবে? তাহলে এই যৌগে এই আয়নিক বন্ধন গঠন হবে। কিভাবে হবে? যখন আমরা প্রথমেই দেখব এই যৌগটিতে যে মৌল দুটি আছে তাদের ইলেকট্রন বিন্যাস প্রথমে আমরা করে নিব। তাহলে ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে এরকম হয় 1s2 2s2 2p6 3s2। অন্যদিকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p4, অর্থাৎ 2 2 4 4 8। তাহলে আমরা দেখতে পারি যে ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে, অর্থাৎ 3s অরবিটালে ইলেকট্রন আছে 2টি, এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে বা বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে এই 2 আর 4 6টি। তাহলে একটু আগেই বললাম যে মৌলরা সবসময় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়। তাহলে এই ম্যাগনেসিয়াম যদি 2টি ইলেকট্রন সরিয়ে ফেলে তার থেকে, তাহলে তার যে ইলেকট্রন বিন্যাস হবে সেই কাঠামোটা দেখতে হবে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জনের মতো। অন্যদিকে অক্সিজেনের
সর্বশেষ বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি, তার অষ্টক পূরণ করার জন্য তার ইলেকট্রন লাগবে 2টি। যদি সে 2টি ইলেকট্রন পায় তাহলে সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তাহলে প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করব মৌলগুলোর, তারপরে আমরা এর পরমাণুর গঠন চিত্রটা আঁকব। ম্যাগনেসিয়াম, প্রথমে আমরা নিউক্লিয়াস দিয়ে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি। তাহলে 2 আর 8 10টি হয়ে গেল। এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম পরমাণু। অন্যদিকে অক্সিজেনের যদি আমরা পরমাণু চিত্র আঁকি, তাহলে প্রথমে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 6টি। তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি, তাহলে এখানে ইলেকট্রন আছে 6টি। তাহলে এখানে এটাই হচ্ছে অক্সিজেন পরমাণু। এখন আমরা বলছি যে ম্যাগনেসিয়াম তার এই 2টি ইলেকট্রন ছেড়ে দিতে চায়, কারণ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়। তাহলে এই ইলেকট্রন যদি সে অক্সিজেনকে দিয়ে দেয়, তাহলেই তো তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 8টি হয়ে যায় এবং সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করে। তাহলে যখন ম্যাগনেসিয়াম পরমাণু এবং অক্সিজেন পরমাণু একসাথে যুক্ত হবে, তখন ম্যাগনেসিয়াম তার সর্ববহিস্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন সরিয়ে দিয়ে সে হয়ে যাবে এরকম হয়ে যাবে, মানে তার তৃতীয় নম্বর শক্তি স্তর আর থাকছে না, অর্থাৎ সে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়ে যায়, কারণ সে 2টি ইলেকট্রন সরিয়ে ফেলেছে, সেজন্য তার আয়ন হচ্ছে 2+। ইলেকট্রন সে দান করেছে। ইলেকট্রন দান করে সে যে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করেছে সেটি হচ্ছে নিয়নের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করেছে। তাহলে এই 2টি ইলেকট্রন কে গ্রহণ করছে? ইলেকট্রন কি সে ইলেকট্রনগুলো কি হারিয়ে গেছে? না, ইলেকট্রনগুলো এই 2টি ইলেকট্রন সে ত্যাগ করেছে। তার পার্শ্ববর্তী যে মৌল আছে অক্সিজেন, তার যেহেতু 2টি ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সে হচ্ছে এই 2টি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো, অর্থাৎ সেই আবারও নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করছে। তাহলে এই অক্সিজেন পরমাণুর গঠনটা কেমন হয়? তাহলে অক্সিজেন পরমাণু গঠনটা হবে এরকম। এখানে তার বাইরে ছিল 6টি ইলেকট্রন এবং ম্যাগনেসিয়াম থেকে 2টি ইলেকট্রন নিয়ে আমি এটা রেড কালার দিয়ে দেখাচ্ছি। এই যে 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন অক্সিজেনের এখানে চলে আসলো। তাহলে অক্সিজেনের বাইরে ইলেকট্রন সংখ্যা 8 হলো এবং ম্যাগনেসিয়ামের বাইরেও ইলেকট্রন সংখ্যা 8 হলো। তাহলে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক চার্জ বিশিষ্ট অক্সিজেন 2- আয়নে পরিণত হয়, যেটাকে আমরা বলছি অ্যানায়ন। তাহলে এই যে অক্সিজেন এবং ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সিজেন আয়ন তৈরি হলো, এই আয়ন দুটি কি বিপরীতধর্মী, একটি পজিটিভ একটি নেগেটিভ। এই বিপরীতধর্মী আয়নের জন্য বা আধানের জন্য তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, যেটাকে বলছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে এই ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সিজেন আয়ন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন করে, যেটাকে আমরা বলছি যে তারা হচ্ছে আয়নিক বন্ধন গঠন করে। তাহলে এখানে আমরা যে চিত্রটি লিখব, এইখানে আমরা লিখে দিব যে ম্যাগনেসিয়াম অক্সাইডের আয়নিক গঠন। ঠিক আছে? তাহলে এই ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটি হচ্ছে আয়নিক যৌগ। এই ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগটি হচ্ছে আয়নিক যৌগ
এখন আয়নিক যৌগ, কারণ কি তাদের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, তাই এদেরকে বলা হচ্ছে আয়নিক যৌগ। কিন্তু আমাদের এই পরমাণু গঠন করার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ইলেকট্রন আদান প্রদানও আমাদের দেখাতে হবে। তাহলে ইলেকট্রন আদান প্রদানটা আমি উপরে লিখে দিচ্ছি, যেহেতু নিচে জায়গা হচ্ছে না আমি উপরে লিখে দিচ্ছি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা প্রশ্ন করো। ম্যাগনেসিয়াম সাধারণ অবস্থায় ম্যাগনেসিয়াম পরমাণু ম্যাগনেসিয়াম 2+ আয়নে যখন পরিণত হবে তখন সে দুটি ইলেকট্রন ত্যাগ করে সে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। অন্যদিকে অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আয়নে পরিণত হয়েছে। তারপরে কি করলো, আমরা যদি এটাকে যোগ করে দেই তাহলে আমরা দেখব এখানে উপরে আছে ম্যাগনেসিয়াম, যোগ করলে নিচে অক্সিজেন হবে, এই দুটি ইলেকট্রন বাদ চলে যাবে, তাহলে এখানে থাকবে ম্যাগনেসিয়াম 2+ আয়ন এবং প্লাস অক্সিজেন 2- আয়ন, যেটাকে আমরা বলছি ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এই ম্যাগনেসিয়াম অক্সাইডই গঠন হয়ে গেল, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড এর মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান এবং ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে একটি আয়নিক যৌগ। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনে আমরা যে মৌলগুলো দ্বারা যৌগটি গঠিত সেই মৌল দুটির প্রথমে ইলেকট্রন বিন্যাস করব, তারপরে তাদের পরমাণু গঠন চিত্র আঁকবো, এরপরে তাদের ইলেকট্রন আদান প্রদান দেখাবো। এইভাবে করে আমরা উত্তরটা সাজাবো। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলছি আয়নিক বন্ধনটা কি। ধাতব এবং অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের মাধ্যমে ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন অর্জন করে এবং ধাতুর ত্যাগকৃত ইলেকট্রন অধাতু গ্রহণ করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট অ্যানায়নে পরিণত হয় এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি হয়, যার মাধ্যমে হচ্ছে আয়নিক বন্ধন গঠন হয়। এই ছিল আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন কারা গঠন করবে বলেছি, ধাতু এবং অধাতুরা। তাহলে ধাতু অধাতু কারা সেটা আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি, তারপরও আমি আবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি আরেকবার বলে দিচ্ছি যে কিভাবে আমরা বুঝবো যে কোন যৌগটি আয়নিক বন্ধন, এটা আমরা কিভাবে বুঝবো। ধাতু অধাতু দেখেই আমরা চিনব। ধাতুরা হচ্ছে গ্রুপ 1 এবং 2 এবং 13 যে মৌলগুলো আছে, পর্যায় সারণীর গ্রুপ 1, 2 এবং 13 যে মৌলগুলো আছে তারা হচ্ছে ধাতু, এবং ধাতুর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে কি 1টি 2টি বা 3টি। অন্যদিকে গ্রুপ নাম্বার 15, 16 এবং 17 মৌলগুলোকে আমরা বলছি অধাতু, যাদের সর্বশেষ বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 5, 6, 7টি, কোনো সময় 4টিও থাকতে পারে। তাহলে এই গ্রুপ 1 যে ধাতুগুলো আছে তারা কারা? লিথিয়াম, সোডিয়াম, অর্থাৎ গ্রুপ 1 হাইড্রোজেন ব্যতীত বাকি যে মৌলগুলো আছে তারা হচ্ছে ধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আছে। অন্যদিকে গ্রুপ 2 ম্যাগনেসিয়াম, তারপরে আছে ক্যালসিয়াম, এছাড়াও আছে ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে ধাতু। অন্যদিকে অধাতুরা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন। ঠিক আছে, তাহলে এই যৌগ, এই মৌলগুলো, এই ধাতুগুলো এই অধাতুগুলোর সাথে যদি যুক্ত হয় তাহলে সেগুলোই হবে আয়নিক বন্ধন। সোজা হিসেব যেমন বলছি যে সোডিয়াম ক্লোরাইড এটি একটি আয়নিক বন্ধন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটি একটি আয়নিক বন্ধন, কারণ ম্যাগনেসিয়াম ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। তারপরে বলতে পারি ক্যালসিয়াম ক্লোরাইড এটিও কি আয়নিক বন্ধন। আবার আমরা যেটা করলাম ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটা ধাতু, এটা একটা অধাতু, এটা গ্রুপ 2-তে আছে এবং এটা গ্রুপ 16 মৌল। তারপরে সোডিয়াম অক্সাইড এটিও কি একটি
আয়নিক বন্ধন। এমন আরও আছে সোডিয়াম হাইড্রাইড, এটিও আয়নিক বন্ধন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি আরেকটা প্রশ্ন করি, তোমরা ঝটপট করে অ্যান্সারটি করে দিবে। আমি এখানে দুটি মৌলের নাম লিখছি, একটা হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড আর একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। এই দুইটা যৌগের মধ্যে কোনটি আয়নিক বন্ধন গঠন করে? এই দুটি যৌগের মধ্যে কোনটি আয়নিক বন্ধন গঠন করে? আমাকে উত্তর করে জানিয়ে দাও। আচ্ছা, একজন বলেছো আচ্ছা কার্বন কি ধাতু না অধাতু? এলিয়াস, হ্যাঁ কার্বন দুটেই হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, কখনো ধাতু হবে কখনো অধাতু হয়ে থাকে। আচ্ছা, আশরাফ ইসলাম, আচ্ছা আশরাফ ইসলাম বলছো পটাশিয়াম ফ্লোরাইড, আদনান ইসলামও বলছো পটাশিয়াম ফ্লোরাইড। আচ্ছা, তারপরে লামিয়া তাসনিম তুমিও বলছো পটাশিয়াম ফ্লোরাইড। আচ্ছা, রুবাইত আল ইসলাম বলছো ম্যাম আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সাদিয়া আফরিন মালিহা তুমিও বলছো পটাশিয়াম ফ্লোরাইড। আচ্ছা, দেখা যাক উত্তরটি সঠিক কিনা। হ্যাঁ, এই পটাশিয়াম ফ্লোরাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে পটাশিয়াম ফ্লোরাইড হচ্ছে আয়নিক বন্ধন গঠন করে, কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম একটি ধাতু এবং ফ্লোরিন একটি অধাতু। এই দেখে আমরা বলতে পারছি এটির মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। অন্যদিকে হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে হাইড্রোজেন হচ্ছে তোমার অধাতু এবং ফ্লোরিন হচ্ছে হাইড্রোজেনও অধাতু এবং ফ্লোরিন হচ্ছে অধাতু। তাহলে এটা আয়নিক বন্ধন গঠন করে না, কারণ আয়নিক বন্ধন ধাতু এবং অধাতুর মধ্যে হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী সমযোজী বন্ধনে চলে যাই। সমযোজী বন্ধন যেটাকে আমাদের 1 আর 2 হয়ে গেছে, এখন আমরা 3 নিয়ে আলোচনা করছি। সমযোজী বন্ধন যেটাকে কোভ্যালেন্ট বন্ড বলা হয়ে থাকে। সমযোজী বন্ধন কি? এই যে আমি বললাম একটু আগেই যে এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে হাইড্রোজেন হচ্ছে অধাতু এবং ফ্লোরিন হচ্ছে অধাতু। তাহলে সমযোজী বন্ধন যদি বলি কারা তৈরি করবে? এই অধাতু মিলে যে বন্ধন গঠন হয় তাকেই আমরা বলছি সমযোজী বন্ধন। এটা একদম সাধারণভাবে আমরা বলতে পারি। আয়নিক বন্ধনে আমরা বলেছিলাম যে সেখানে ইলেকট্রনের আদান প্রদান হয়। সমযোজী বন্ধনে কি হবে? ইলেকট্রন, এখানেও কি ইলেকট্রনের আদান প্রদান হয়? না, এখানেও ইলেকট্রনের আদান প্রদান আর হয় না, কারণ এখানে দেখা যায় যে সবাই অধাতু এবং অধাতুরা মিলে যে অনুগঠন করে তখন তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার ঘটে, অর্থাৎ সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার ঘটে এবং প্রত্যেকটি পরমাণু এবং এই যৌগটিতে যে হাইড্রোজেন এবং ফ্লোরিন আছে এই দুটি পরমাণুই কি ইলেকট্রন শেয়ার করবে। কেউ যদি একটা ইলেকট্রন দেয় তাহলে অন্যজন একটা ইলেকট্রন দেয়, অর্থাৎ হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন দেয় তাহলে ফ্লোরিনও একটা ইলেকট্রন দিবে। তাহলে তারা সমান সংখ্যক ইলেকট্রন দিচ্ছে, অর্থাৎ তারা ইলেকট্রন শেয়ার করছে এবং এই সংখ্যাটা কি সমান সংখ্যক হবে। তাহলে আমরা বলে দিই যে এখানে ইলেকট্রন শেয়ার হবে সমান সংখ্যক। তারপরে বলছি এই যে ইলেকট্রন তারা সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করছে, এই সমান সংখ্যক ইলেকট্রন উভয় পরমাণুর মধ্যবর্তী মাঝখানে অবস্থান করে, অর্থাৎ উভয় পরমাণু সেই ইলেকট্রন জোড়কে নিজেরা শেয়ার করে, অর্থাৎ এখানে হাইড্রোজেনও সেই দুটি ইলেকট্রন শেয়ার করবে এবং ফ্লোরিনও সেই দুটি ইলেকট্রন শেয়ার করবে। আমরা আয়নিক বন্ধনে বলেছিলাম যে আয়নিক বন্ধনে এক ধরনের আকর্ষণ বল আছে, কারণ আমরা রাসায়নিক বন্ধনে বলেছি প্রথমেই যে অণুগুলো বা পরমাণুগুলোর মধ্যে হচ্ছে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। তাহলে আয়নিক বন্ধনে যে আকর্ষণ বল ছিল সেটা আমরা বলেছিলাম স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যেটা অনেক শক্তিশালী।
এবং অন্যদিকে সমযোজী বন্ধনে এক ধরনের আকর্ষণ বল আছে যেটাকে আমরা বলছি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, অর্থাৎ এখানে এই বলটা খুবই কম শক্তিশালী। তাহলে এখানে যে বলটা কাজ করছে সেটাকে আমরা বলছি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। আচ্ছা, আমরা একটা উদাহরণের সাহায্যে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে বললাম যে সমযোজী যৌগে যে দুটি অধাতু মিলে গঠিত হয়, অর্থাৎ বলছি দুটি অধাতু পরমাণু, সেটা একই মৌলেরও হতে পারে, আবার কি বিপরীত মৌলও হতে পারে। যেমন হাইড্রোজেন একটি অধাতু এবং হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে। অক্সিজেন একটি অণু এবং অক্সিজেন অণুটি হচ্ছে দুটি অক্সিজেন পরমাণুর সাহায্যে গঠিত। আবার আমরা বললাম যে পানি এবং আরেকটি যৌগ বলছি নাইট্রোজেনের একটি যৌগ। তাহলে পানির যৌগে দেখতে পাচ্ছি দুটি ভিন্ন মৌল এবং বাকি যৌগগুলোর ক্ষেত্রে বা বাকি অণুগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাকি অণুগুলো একই মৌলের হয়েছে, শুধুমাত্র পানির অণুটি হচ্ছে ভিন্ন মৌল নিয়ে গঠিত। তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে একই মৌল দ্বারাও হতে পারে, আবার কি ভিন্ন মৌল দ্বারাও হতে পারে। তাহলে আমরা হাইড্রোজেনকে যদি বলি যে হাইড্রোজেনের মধ্যে একটি হাইড্রোজেন অণুর মধ্যে যে বন্ধন রয়েছে সেটি হচ্ছে সমযোজী বন্ধন বলা হয়ে থাকে। তাহলে কেন তারা সমযোজী বন্ধন? তাহলে আমরা প্রথমেই এক্ষেত্রে হাইড্রোজেনের আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস করলে এটা হয় 1s1। তাহলে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, সেজন্য কি সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়, তাহলে তার একটা ইলেকট্রন দরকার। তাহলে একটা ইলেকট্রন সে গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন কাঠামো অর্জন করতে পারে। তাহলে প্রথমে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে আমরা হাইড্রোজেন পরমাণুর গঠন আঁকব। প্রথমে আমরা নিউক্লিয়াস আঁকবো এবং তার পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি। তাহলে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন পরমাণু আছে দুইটি। তাহলে এখানে আরেকটি হাইড্রোজেন পরমাণুর গঠন যদি আমরা আঁকি সেটা হচ্ছে এরকম দাঁড়ায়। তাহলে আমরা বলেছি যে এরা হচ্ছে ইলেকট্রন দান করবে না, এরা ইলেকট্রন কি করবে? শেয়ার করবে। তাহলে শেয়ার করলে কি হবে? শেয়ার করলে কি হবে? এইখানে একটা হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, সেটা এখানেই চলে আসলো এবং পরবর্তী এই হাইড্রোজেন পরমাণু কি তার সর্বশেষ শক্তি স্তরের যে আরেকটি ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটা কি এই দুইজনের মাঝখানে চলে আসবে। অর্থাৎ তাহলে এক্ষেত্রে এই দুইটি হাইড্রোজেন পরমাণুই কি ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এই হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে দুটি এবং এই হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে দুইটি। তাহলে এই যে তারা বন্ধন জোড় ইলেকট্রন গঠন করলো, এই এক জোড়া ইলেকট্রনকে বা দুটি ইলেকট্রন মিলে যে বন্ধন গঠন করলো, তা যে এখানে যে দুটি ইলেকট্রন আছে সেটা কি এই দুটি হাইড্রোজেন পরমাণুই কি দুজনেই শেয়ার করেছে। সে একটি ইলেকট্রন দিয়েছে এবং সে একটি ইলেকট্রন দিয়েছে, দুজনে শেয়ার করেছে। তাহলে তাদের সর্ববস্থ শক্তি স্তরের ইলেকট্রন কাঠামো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো হিলিয়ামের মতো দেখতে হয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ হাইড্রোজেনের একটি ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটি ইলেকট্রন এবং এই হাইড্রোজেনের একটি ইলেকট্রন, উভয় ইলেকট্রন শেয়ার করেছে। যেটাকে আবার কিভাবে লেখা যায়? আবার একটা দাগ দিয়েও লেখা যায়, অর্থাৎ এই দুইটা ইলেকট্রনের জন্য এই একটা দাগ দিতে হয়। তাহলে এই একটি দাগের মাধ্যমে আমরা বলছি যে এখানে কি একটি সমযোজী বন্ধন হয়েছে, যেটাকে আমরা বলছি একক বন্ধন। তাহলে আসলে এখানে কি আছে? এখানে আসলে দুটি ইলেকট্রন আছে,
কিন্তু এই একটি দাগের মাধ্যমে আমরা বুঝে নিই যে এখানে দুটি ইলেকট্রন আছে, যেটাকে আমরা একক বন্ধন বলছি, এবং হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে একটি সমযোজী বন্ধনও বলা হয়ে থাকে। আবার যদি অক্সিজেনের ক্ষেত্রে আমরা বের করি, অক্সিজেনের সমযোজী বন্ধন আমরা করি, তাহলে কিভাবে করব? অক্সিজেনের প্রথমেই আমরা ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p4। তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন লাগবে হচ্ছে 2টি। তাহলে সেই 2টি ইলেকট্রন কার থেকে নিবে? আরেকটি যে অক্সিজেন পরমাণু আছে তার থেকে শেয়ার করবে, যেমন এরকম হবে। এখানে হবে আমাদের 2টি 2টি 6টি। তাহলে তার 2টি ইলেকট্রন প্রয়োজন, 2টি ইলেকট্রন হলে সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে। তাহলে আরেকটি যখন অক্সিজেনের সাথে যে যুক্ত হবে তখন তার যে পরমাণুর গঠন হবে সেটা হবে এরকম। তাহলে এরও 2টা ইলেকট্রন ঘাটতি রয়েছে এবং এরও 2টা ইলেকট্রন ঘাটতি রয়েছে। এই 2টা ইলেকট্রন যখন পরস্পর শেয়ার করবে, একজন আরেকজনের সাথে শেয়ার করবে, তখনই তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, যেটাকে আমরা এভাবে লিখব। এখানে 6টি ছিল, এবং পরবর্তীতে এই অক্সিজেনেও এখানে 2টি চলে আসলো। তাহলে এই অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি দাঁড়ালো? 8টি কি পূর্ণ হয়েছে? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। এবং এই অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন দ্বারাও কিন্তু পূর্ণ হয়েছে। তাহলে এই ইলেকট্রন দুটি এই 2টি অক্সিজেনের মধ্যবর্তী অবস্থানে আছে। এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটা হচ্ছে এই যে এখানে যে 4টি ইলেকট্রন রয়েছে তাদেরকে আমরা বলছি বন্ধন জোড় ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোকে আমরা বলছি বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রনটা কি? যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে তারাই হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। অর্থাৎ সমযোজী বন্ধন গঠনের সময় পরমাণুগুলো তাদের যোজ্যতা স্তরের এই বিজোড় সংখ্যক ইলেকট্রন যদি মিলে যদি তারা এক জোড়া ইলেকট্রন গঠন করে, তখন তাকে আমরা বলছি বন্ধন জোড় ইলেকট্রন, অর্থাৎ তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এই ইলেকট্রনগুলো কি বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে? না, এই ইলেকট্রনগুলো যেমন ছিল ঠিক তেমনই আছে, শুধু এই দুটি ইলেকট্রন একজন আরেকজনের উপরে ওভারল্যাপিং হয়েছে, অর্থাৎ এদেরকে আমরা বলছি বন্ধন জোড় ইলেকট্রন। এবং এই যে বাইরে যে ইলেকট্রনগুলো কোনো বন্ধনে অংশগ্রহণ করেনি, অর্থাৎ তারা অলস প্রকৃতির, তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তারা মুক্তভাবে থাকতেই পছন্দ করে, তাদেরকে আমরা বলছি মুক্তজোড় ইলেকট্রন। অর্থাৎ যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না তাদেরকে বলছি আমরা মুক্তজোড় ইলেকট্রন। তাহলে মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে এটা, এটা, এটা এবং এটা। ঠিক আছে, এটা থাকুক, পরবর্তীতে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এগুলোকে বলছি আমরা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। মুক্তজোড় ইলেকট্রন এখানে আছে 2 জোড়া এবং এখানে আছেও 2 জোড়া। তাহলে আমি একটু এখানে লিখে দেই, শুধু অক্সিজেন পরমাণুর সর্বশেষ বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলো আঁকছি, শুধু অক্সিজেন পরমাণুর সর্বশেষ বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলো আঁকছি। আর এরা তো হচ্ছে বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে। এই অক্সিজেনের 2টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে এবং এই অক্সিজেনেরও 2টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে, এবং এরা এই 2 জোড়া ইলেকট্রন কি বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। তাহলে এটাকে যদি আমি এভাবে লিখতে চাই তাহলে কি লিখব? সেক্ষেত্রে 2টা অক্সিজেন এবং এই এক জোড়া ইলেকট্রনের জন্য একটা দাগ
এবং এই এক জোড়া ইলেকট্রনের জন্য একটা। এখানে বন্ধন আছে কয়টি? এখানে যে বন্ধন আছে সেটাকে আমরা বলছি দ্বিবন্ধন। তাহলে অক্সিজেন পরমাণুর মধ্যে যে বন্ধন আছে সেটা হচ্ছে দ্বিবন্ধন। এবং যদি বলা হয় যে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি, এই অক্সিজেন অণুতে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি, তাহলে আমরা বলবো যে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 2টি। অর্থাৎ জোড় মানে হচ্ছে 2টা ইলেকট্রন মানে এক জোড়া। তাহলে এখানে বন্ধন জোড় বলছে, তাহলে আমরা বলবো 2টি বন্ধন জোড়, মানে 4টি ইলেকট্রন আছে, কিন্তু যখন বন্ধন জোড় বলবো তখন বলবো 2টি বন্ধন জোড়। তাহলে এর মুক্ত জোড় ইলেকট্রন আছে কয়টি? এর আছে 2টি এবং এই অক্সিজেনেরও আছে 2টি। তাহলে 2টি 4টি, অর্থাৎ 4টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। ঠিক আছে, এটা গেল হচ্ছে একই মোলের পরমাণুর ক্ষেত্রে। একই মোলের পরমাণু দ্বারা গঠিত অণুর ক্ষেত্রে এখন আমরা ভিন্ন মোলের পরমাণু দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রে যে সমযোজী বন্ধন হয় সেটা দেখব। যেমন পানিরটা দেখতে পারি আমরা। আচ্ছা, পানির যে যৌগ আছে সেখানে অক্সিজেন আছে একটি এবং হাইড্রোজেন আছে একটি। তাহলে প্রথমেই আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব। হাইড্রোজেন যার ইলেকট্রন বিন্যাস করলে 1s1। পানির ক্ষেত্রে পানির আমরা সমযোজী বন্ধন গঠনটা দেখছি, এবং অক্সিজেনের হচ্ছে 2p4। তাহলে হাইড্রোজেন আছে 2টি এবং অক্সিজেন আছে একটি। তাহলে আমরা অক্সিজেনের যে পরমাণু গঠনটি আঁকি। তার বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 6টি। অক্সিজেনের সর্বশেষ বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 6টি এবং অক্সিজেন হবে একটি, আর হাইড্রোজেন হবে 2টি। তাহলে এখানে একটি হাইড্রোজেন পরমাণু আঁকলাম এবং এখানে একটি হাইড্রোজেন পরমাণু আমরা আঁকবো, এবং হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি। তাহলে যেটা হবে, যে গঠনটা হয়, তাহলে কি হবে, এই ইলেকট্রনটা অক্সিজেনের সাথে এক জোড়া ইলেকট্রন তৈরি করবে, এবং এই হাইড্রোজেনের ইলেকট্রনটি এই অক্সিজেনের এই বিজোড় ইলেকট্রনের সাথে এক জোড়া ইলেকট্রন গঠন করে তারা পানির যৌগ গঠন করবে, যেখানে আমরা বলছি, যেটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। তাহলে পানি এটা হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে অলরেডি 8টা ইলেকট্রন হয়ে গেছে। কিভাবে হলো, এখানে তার সাথে আরেকটি হাইড্রোজেন যুক্ত হলো, অর্থাৎ এখানে এই একটি ইলেকট্রন হাইড্রোজেনের এবং এই ইলেকট্রনটি অক্সিজেনের। তাহলে এটা হচ্ছে পানির গঠন, যেটাকে আমরা এভাবে দেখাতে পারি। হাইড্রোজেনের ইলেকট্রন, অক্সিজেনের দুটি মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে মুক্তজোড় ইলেকট্রনগুলো আলাদাই থাকবে এবং বন্ধনজোড় ইলেকট্রনগুলো এভাবে আমরা পাশাপাশি লিখে থাকি। সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা ইলেকট্রন ডট দিয়েও দেখাতে পারি এবং কখনো কখনো ক্রস দিয়েও দেখানো হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই একটি একজোড়া ইলেকট্রনের জন্য একটা দাগ, এবং এখানে একজোড়া ইলেকট্রনের জন্য একটা দাগ, আর এখানে কি এই অক্সিজেনগুলো, এই ইলেকট্রনগুলো মুক্ত জোড় ইলেকট্রন, তারা কি আলাদাই থাকবে। তাহলে এটা ছিল হচ্ছে পানির সমযোজী বন্ধন কিভাবে গঠন হয় সেটার প্রক্রিয়া। তাহলে এভাবে আমরা বলতে পারি যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুটি অধাতব পরমাণু নিয়ে সমযোজী বন্ধন গঠন হয়,
অর্থাৎ অধাতু পরমাণু সেটা মৌলেরও হতে পারে, আবার দুটো ভিন্ন মৌলেরও হতে পারে। আচ্ছা, তারপরে আমরা কি করব, তারপরে আমরা যে অণুর আমরা সমযোজী বন্ধন গঠন দেখাবো, সেক্ষেত্রে প্রথমে আমরা সেই মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাবো। তারপরে আমরা এই চিত্রের মাধ্যমে অর্থাৎ পরমাণু গঠন চিত্রের মাধ্যমে দেখাবো। তারপরে আমরা এভাবেও দেখাতে পারি, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন দ্বারা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে এটাই ছিল সমযোজী বন্ধন। তাহলে আরেকবার বলছি যে সমযোজী বন্ধন হচ্ছে দুটি অধাতু পরমাণুর মধ্যে হবে। এখানে হচ্ছে দুটি অধাতু পরমাণু, তাদের দুটি অধাতু পরমাণু দুজনের দুটি পরমাণুর সাথে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করবে। এই সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে এক জোড়া ইলেকট্রন জোড় তৈরি করবে, যা উভয় পরমাণুই কি সমানভাবে শেয়ার করবে। এবং এই বন্ধনে কি হয়, এক ধরনের দুর্বল আকর্ষণ বল অর্থাৎ দুর্বল ভ্যান্ডারওয়ালস বল কাজ করে। এইভাবে সমযোজী বন্ধন গঠন হয়ে থাকে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, অনেকে মাত্র জয়েন করেছো লিখছো। আচ্ছা, তারপরে আচ্ছা, হাইড্রোজেনে দুইটা হাইড্রোজেন আছে, হ্যাঁ ঠিক আছে, হাইড্রোজেন দুইটাই আছে। তো পপি বলছো যে ম্যাম হাইড্রোজেন পরমাণু দুটি কেন আঁকা হয়েছে? আচ্ছা, হাইড্রোজেন পরমাণু দুটি আঁকা হয়েছে পানির যোগে। যদি পানির যোগে হয়ে থাকে দুটি হাইড্রোজেন পরমাণু আঁকা হয়েছে, কারণ হাইড্রোজেন পরমাণু আছে দুটি, সেই জন্য আমরা দুটি হাইড্রোজেন পরমাণু এঁকেছি। এবং অক্সিজেন পরমাণু আছে একটি, সেক্ষেত্রে দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেনের সাথে কিভাবে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় সেটি দেখানো হয়েছে, এবং এভাবেই দেখাতে হবে। আচ্ছা, অনেকেই সাথে ছিলে শেষ পর্যন্ত, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আচ্ছা, লামিয়া তাসনিম বলছো দুইটা ইলেকট্রনের জন্য কি একটা দাগ দিতে হবে? হ্যাঁ, এই যে দুটা ইলেকট্রন আছে, এই যে হাইড্রোজেনের একটি ইলেকট্রন এবং অক্সিজেনের একটি ইলেকট্রন মিলে এক জোড় ইলেকট্রন গঠন করেছে। এই এক জোড় ইলেকট্রনের জন্য এখানে একটা দাগ দিব। আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দুইটা দাগ দিয়েছিলাম, কারণ ওখানে ইলেকট্রন জোড় ছিল দুই জোড়, অর্থাৎ চারটি ইলেকট্রন ছিল, সেই জন্য প্রতি দুইটা ইলেকট্রনের জন্য একটি দাগ, সেজন্য অক্সিজেনের মধ্যে দুটি দাগ ছিল। আর এই অক্সিজেন এই হাইড্রোজেনের মধ্যে কি এখানে একটি দাগ দিচ্ছি, কারণ এখানে একটি হাত আর আরেকটি হাত কোথায় অক্সিজেনের এর সাথে, অর্থাৎ এখানে দুটি ইলেকট্রন আছে এবং এখানে দুটি ইলেকট্রন আছে। কোন পরমাণু ধাতু আর কোন পরমাণু অধাতু তা কিভাবে বুঝবো? আমি অলরেডি তোমাদের এটা নিয়ে আলোচনা করেছি, বিগত ক্লাসেও করেছি এবং আজকের ক্লাসেও করেছি। তোমরা রেকর্ডেড লাইভটি দেখে নিবে, অথবা কিশোর বাতায়নের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা এই লাইভ ক্লাসটি দেখে রিভিউ করে নিবে। আচ্ছা, স্থির বৈদ্যুতিক আকর্ষণ কি তা একটু বুঝিয়ে দিবেন ম্যাম? রেজওয়ান বলছো। স্থির বিদ্যুৎ আকর্ষণটা বলছি আমরা চুম্বকের ক্ষেত্রে বলে থাকি যে চুম্বকের দুটি বিপরীত মেরু আছে, একটি হচ্ছে কি বলে উত্তর মেরু, আরেকটি হচ্ছে দক্ষিণ মেরু। অর্থাৎ উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই চুম্বকের ক্ষেত্রে কি হয়, পরস্পর আকর্ষণ করে, অর্থাৎ বিপরীত মেরু বিশিষ্ট চুম্বক কি পরস্পরকে আকর্ষণ করে। এখানে কি হয়েছে স্থির বৈদ্যুতিক আকর্ষণটা, এটাই বলছি আমরা যে এখানে অ্যানায়ন এবং ক্যাটায়ন তৈরি হয়েছে। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তাই এখানেও কি একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ কাজ করে। এটাই হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, এবং পরবর্তী কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে থেকে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।